সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে বুবলি বর্ণার একক চিত্রকলা প্রদর্শনী বিচ্ছিন্ন অস্তিত্বে অবিচ্ছিন্ন সত্তা 2। প্রদর্শনী চলবে 25 জুলাই পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী শামসুল আলম আজাদের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী দৃশ্যমান কাঠামো। প্রদর্শনী চলবে 18 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? মিস্টার আনিস অ্যাডমিটেড, আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করব কখন বললাম? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। তেলের কথা মনে ছিল না, জইল্লা আমারে তেল দিয়ে কইলো যদি কারিনারে দিয়ায়, এজন্য নিয়ে আইছি। ধর। কি কইলা ভাইজান? খালায় আর গেন্দু যাইতেছে লাবণ্য কুমারী বিয়ার প্রস্তাব নিয়া। কিরে নাই খবর কি কত? ফকিরা কি কয় এডি? কি ব্যাপার রফিক ভাই, আপনি এনে কি করেন? আপনার না ঢাকা যাওয়ানোর কথা? ওরে নাই মা, আমি কেমনে যাবো ঢাকা? তুই আমার নিঃস্ব করছিস, আমি তখন ফাঁকা। 7 কিলোর 1 গ্রাম। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী শামসুল আলম আজাদের তৃতীয় একক চিত্রকলার প্রদর্শনী দৃশ্যমান কাঠামো। প্রিয় দর্শক, এই প্রদর্শনীটি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন চিত্রশিল্পী শামসুল আলম আজাদ। শুভ সকাল। শুভ সকাল স্যার, কেমন আছেন? ভালো আছি। যেমনটি বলছিলাম যে গ্যালারি চিত্রকে আপনার তৃতীয় একক চিত্র প্রদর্শনী চলছে, যেটা 4 তারিখ থেকে শুরু হয়েছে এবং 18 তারিখ পর্যন্ত চলবে। শুরুতে একটু জেনে নিই যে এখন পর্যন্ত কেমন যাচ্ছে, রেসপন্স কেমন পেলেন? ভালোই, প্রচুর দর্শক এসেছে। আমার পরিবারের লোক প্রথমবারের মতো প্রায় সবাই এখানে উপস্থিত ছিল। শিল্পীদের মধ্যে সিনিয়র অনেক শিল্পীরাই ছিলেন, প্লাস আমার অনেক দিন যেহেতু প্রদর্শনী করিনি, আমার অনেক এক্স স্টুডেন্ট যারা অলরেডি পাশ করে গেছে তারাও এই প্রদর্শনীতে এসেছে। প্রতিদিনই প্রচুর লোকজন আসছে, তাদের স্যাটিসফ্যাকশনও আমি তাদের চোখে দেখেছি আর কি। স্যার, ভিজিবল স্ট্রাকচার বা দৃশ্যমান কাঠামো, এটা বলতে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন? আসলে কি, শিল্প চর্চা শুরু হয় প্রকৃতিকে অনুকরণ করে। সব মানুষই যা আঁকে মনের অজান্তে তা প্রকৃতির ছবি। আমরা দৃশ্যমানতা বা প্রকৃতির বাইরে কিছুই দেখি না বা কল্পনাও করতে পারি না, ফলে এই জিনিসটা একদম প্রাণীর মতো সহজ। তবে শিল্পী এক পর্যায়ে তার মনের মতো করে ছবি আঁকতে চায় বা প্রকৃতির মধ্যে তার একটা নিজস্ব অনুভূতি থাকে, সেই অনুভূতি অনেক সময় প্রাধান্য পায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি
যে কোনো একটি রঙকে প্রাধান্য দিয়ে এই ছবি আঁকার চেষ্টা করেছি, এক ধরনের স্ট্রাকচারকে প্রাধান্য দিয়ে এই ছবিগুলো আঁকার চেষ্টা করেছি। তবে নামকরণের ক্ষেত্রে ধরেন এগুলো ছবির সাহিত্যের সঙ্গে রূপ, লাবণ্য বা ডিজাইন এই ধরনের নামে পরিচিত ছিল। তো আমার যেহেতু আমি আমার অনুভবের জায়গা থেকে আমি ছবি আঁকা স্টার্ট করি, সেই ক্ষেত্রে আমার নামকরণটাও আমি একটু অন্যভাবে দিয়েছি, যেন নামটা শোনার সাথে সাথে ওই পুরনো জিনিসগুলো তার কারো স্মৃতির মধ্যে না আসে, একটা নতুন জিনিস দেখবে বলে সবাই ভাবতে পারে। এই কারণে নামে একটু পরিবর্তন আনা। আসলে ভিজুয়ালের স্ট্রাকচার আসলে ওই প্রকৃতি, নিসর্গই, সব কিছুই, আমরা ওর বাইরে না। এখানে একটি কথা আমার দারুণ লেগেছে, ছবির কথা যেখানে আপনি লিখেছেন মানুষ বাদেও আমরা অন্য যেসব প্রাণীর সংস্পর্শে আসি তাদের কি শিল্পকলা আছে? আছে তো, পাখি, মৌমাছি, উইপোকার হ্যাঁ, তাই স্থাপত্য। তো, ওদের বাড়িঘর তো আমরা তো বাবুই পাখির বাসাকে একটা দারুণ স্থাপত্য শৈলী বলে একদম। স্বীকার করেছি। তো এইগুলোর সঙ্গে ছোটবেলায় আমার কিছু কথোপকথন, কিছু চলাফেরা, Nostalgic কিছু দুষ্টুমি, ব্যাপার হ্যাঁ আছে অনেক নিশ্চয়ই। নস্টালজিক ব্যাপার আছে, মানুষ তো তাই করে আর কি। তো ওই কথাগুলো আমার এই প্রদর্শনীর ক্যাটালগের শুরুতে একটা লেখার চেষ্টা করলাম যে এগুলো আমার ভাবনার একটা পরিসর ছিল, সেগুলোকে আমি এখনো মনে করি, এখনো ভাবি। এটা স্বীকৃতি দেওয়া। ছবিগুলো যখন আঁকছিলেন তখন আপনার শৈশব সেখানে কতটুকু প্রভাবিত করেছে আপনার না, শৈশব তো মানুষের সবসময়ের জন্য, মানুষ মনের মধ্যে যা থাকে তা তার পাস্ট, হ্যাঁ ফিউচারের কোনো কিছুই তো আমাদের কাছে জানা নেই, কারণ ফিউচার এখনো আসেনি। বর্তমানে বসে আমরা যদি ভাবি তাহলে সম্পূর্ণটাই পিছন। তো শৈশবই মানুষের সবচেয়ে মানে সমৃদ্ধ ইতিহাস। মানুষ যা কিছু সঞ্চয় করেছে তার শৈশবের। এমনকি মানুষ বলে যে কৈশোরে মানুষ যা চিন্তা করে, চেষ্টা করে, সে শুধু সেইটুকুই হতে পারে, তাই হয়। ফলে শৈশব ছাড়া কোনো মানে ইয়ে নেই, তার বাহিরে আসলে সেই বলয়ের বাহিরে যায় আমরা না। যেতে পারি না। তা আমি যেহেতু দক্ষিণ বাংলার মানুষ, আমার শৈশব কেটেছে নদীমাতৃক, নদী, খাল, ধান ক্ষেত, বিরাট মাঠ, উন্মুক্ত আকাশ। তো এই বিষয়গুলো আমার ছবিতে ঘুরে ফিরে আসেই। এর বাইরে আমার স্ট্রাকচার বলতে এগুলোই বোঝায়। এবং মাধ্যম হিসেবেও কিন্তু আপনি ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক মাধ্যমকে বেছে কারণ নিয়েছেন। প্রকৃতি আঁকতে গেলে এই রংটাই খুব মানে স্বাভাবিকভাবে সাহায্য করে, সাবলীলভাবে আসে। সাবলীলভাবে আসে। আচ্ছা, আপনি তো বলছিলেন যে বিষয়বস্তুর আসলে কিছুটা ভিন্নতা রয়েছে এবং সেটা আসলে প্রকৃতি কেন্দ্রিক। তারপরেও তো কিছু জিনিস থাকে যেটা আপনার মূল বক্তব্য হিসেবে আপনার ক্যানভাসে উঠে আসে। তেমন কোন বিষয়বস্তুকে কি বেছে নেওয়া আসলে হয়েছিল? আমি বিষয় কি, আমার একটা আগ্রহের জায়গা হলো গিয়া রংকে নিয়ে নানান ধরনের প্রাকৃতিক রূপ দেয়া। তো প্রকৃতির রং তাকে আলো ছায়ার মধ্যে নিলেই সেটা একটা বস্তুর রূপ দাঁড়ায়। আচ্ছা, আমি ওইভাবে ছবিটা শুরু করি যার ফলে ছবিটা অন্য যে কোনো শিল্পীর থেকে কিছুটা ব্যতিক্রম রূপ ধারণ করে। এটাই আসলে আমার অনেক দিনের একটা চর্চা, যে আমার রঙের মধ্য দিয়ে আমি ফর্ম খোঁজার চেষ্টা করি। এই চেষ্টাটাই আমি এখন পর্যন্ত এখানে আছি। হয়তো ভবিষ্যতে অন্যরকম চিন্তা হবে, সেটার সঙ্গে মানুষ যুক্ত হতে পারে, সমাজ, রাষ্ট্র এবং মানবিক মূল্যবোধ যুক্ত হবে, বা অন্য অনেক ছবিতে হয়েছেও। কিন্তু এই প্রদর্শনীতে একটা ধরনকে আমি রাখতে চেষ্টা করেছি, যেন মানুষ একটা বিশেষ ধরনের কাজ দেখতে পায়। সেই ক্ষেত্রে প্রকৃতির নির্ভর বা মানে একটা আঙ্গিকে এখন কাজ একটা, দেখবে এবং পরবর্তীতে আপনি যখন আবার কাজ করবেন হয়তো অন্যান্য আরো অনেক উপাদান অনুষঙ্গ হিসেবে আসবে। আপনার প্রথম সোলো এক্সিবিশন ছিল 1999 সালে এবং তারপরে 2003 সালে, আর এখন 2026। বেশ লম্বা লম্বা গ্যাপ দিয়ে একক প্রদর্শনী করা। এর মধ্যে আমি রেগুলার ন্যাশনাল এবং এশিয়ান এক্সিবিশনে পার্টিসিপেট করেছি, অসংখ্য গ্রুপ এক্সিবিশনে পার্টিসিপেট করেছি। আমার কাজ মানে চলমান ছিল। এইখানেও আমি মানে 2010 সালের পেইন্টিংও আমি এখানে দিয়েছি। মানে ওই সময় ওই পরপরই আমার আরও একটা প্রদর্শনী করার ইচ্ছে ছিল বা কথা ছিল, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি আমাকে সময় দিতে পারিনি, সেই জন্যই প্রদর্শনীটা হতে এত দেরি হয়েছে। আচ্ছা, তারপরে এই এতগুলো বছর পর যখন এবারে তৃতীয় একক চিত্র প্রদর্শনী করবেন বলে সিদ্ধান্ত নিলেন, সেটা কতদিন আগে বা কিভাবে সবকিছু এটা প্রস্তুতি আসলে কি, নেওয়া হলো? আমি 6 মাস ধরে চেষ্টা করছিলাম। আমি গ্যালারির কাছে সময় চেয়েছি,
গ্যালারিতে তো সময়গুলো সব করা থাকে, এখানে 1 বছর 1.5 বছরও ধরে লেগে যায় টাইম সময়। নিতে হয়, মানে অনেক সময় টাইম পাওয়া যায় আর কি। তো 6 মাস আগে আমি এই প্রস্তুতিটা নিয়ে ফেলেছিলাম, গ্যালারি আমাকে একটা সময় দিয়েছিল যে এই সময়ের মধ্যে হতে পারে। ফলে লাস্ট 3 মাস আমি ওপর কিছু কাজ করেছি, পেইন্টিংয়ের কাজ যেগুলো অসমাপ্ত ছিল সেই কাজগুলো হয়তো করেছি, কিন্তু তার বাদবাকি কাজগুলো কন্টিনিউয়াসলি আসলে 11 সাল থেকে আমার সঙ্গে জমা হয়েছিল, আর প্রতিদিনই আসলে কাজ করতাম। কিন্তু সেই কাজগুলো অনেকটা এক্সপেরিমেন্টাল, কিন্তু ছোট কাজ, ছোট পরিসরে, কারণ 1 দিন 2 দিন। কারণ আসলে কি পেইন্টিংয়ের মধ্যে প্রবেশ করতে চাইলে আমাকে অন্য সমস্ত কিছুর থেকে বাইরে এসে মানে সময় করতে সেটা হয়, অন্য একটা জগৎ। সেটা অন্য একটা জগৎ, নিজের অন্য সব কিছু ভুলে যেতে হয়। তো এইটা আমার পক্ষে প্রায় অসম্ভব হয়েছিল দীর্ঘদিন। স্যার, আপনি বলছিলেন যে 2011 সাল থেকে করা কাজগুলো এই প্রদর্শনীতে আছে, তো সেক্ষেত্রে তো বাছাই করাটা বেশ কঠিন ছিল নিশ্চয়ই। হ্যাঁ, অনেক কঠিন ছিল। সেটা কিভাবে করলেন? আমার প্রায় 150 কাজ মধ্য থেকে আমাকে 50-58টা কাজ বাছাই করতে হয়েছে। তো প্রদর্শনীর আসলে যেটা মানে আমাদের প্রদর্শনী করার ক্ষেত্রে যে একটা টার্গেট থাকে, সেটা হলো গিয়ে এক ধরনের একটা আমেজ দেয়া। আমি যে ওয়াটার কালার করেছি তার টেকনিকটা আলাদা, কিন্তু অ্যাক্রিলিকের কাজগুলোর সঙ্গে তার যেন একটা মিলন থাকে, একটা ধরন থাকে, একটা মেলবন্ধন যেন একটা থাকে। মেলবন্ধন থাকে। আবার সময়ের সঙ্গে সঙ্গে শিল্পীর ধারণা বা ইচ্ছা বা রুচিও পরিবর্তিত হয়। অবশ্যই। ফলে আমাকে অনেক কাজ বাদ দিতে হয়েছে, যে কাজগুলো ডেফিনেটলি আমি এর আগে প্রদর্শনী করলে বা 2 বছর 3 বছর আগে প্রদর্শনী করলে আমি রাখতাম প্রদর্শনীতে, সেই কাজকে আমার বাদ দিতে হয়েছে আর কি। আর গ্যালারির তো একটু স্থান সংকুলনের ব্যাপার আছে। আমি খুব চাচ্ছিলাম না যে অনেক বেশি ক্লামজি হোক গ্যালারি, তাতে ছবি দেখে আনন্দ পাওয়া যায় না, ব্রিদিং একটা- স্পেস না থাকলে হ্যাঁ, শান্তি তো লাগে সেই না। কারণে সংখ্যাটাকে এখানে নামিয়ে আচ্ছা, আনা আর কি। এখানে কিউরেটিংটা কে করেছে? মূলত কিউরেটিংটা আসলে কি ওইভাবে কোনো একজনের দায়িত্ব ছিল না, তবে গ্যালারি চিত্রকের যে কর্ণধার শিল্পী মনিরুজ্জামান, উনি আমাকে অনেকবারই হেল্প করেছেন। ধরেন এই আমার বাসায় গিয়ে একবার ছবি দেখেছেন, তারপর আমি গ্যালারিতে ছবি এনে ফটোগ্রাফি করে দেখিয়েছি। এইভাবেই মূলত ওনার সঙ্গে কম্পেয়ার করেই অনেকটা চেষ্টা করা, আর মূলত আমি আমার ধরনটাকে মানে অনেকভাবে বাছাই করেছি। তবে খুব খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আমি প্রথম যে বাছাইগুলো করছিলাম, আমার ড্রয়িং রুমে আমি ছবিগুলো বিছিয়েছিলাম, আমার স্ত্রী এবং আমার কন্যা তাদেরকে প্রথম আমি ডাকি যে তোমরা একটু দেখো। সবচেয়ে ইন্টারেস্টিং, প্রায় সব ছবি যেগুলো আমি পছন্দ করছিলাম মনে মনে, ওরা প্রায় সেইগুলোকেও বাছাই করেছে, একটা দুটো বাদে, একটা দুটো বাদে। এবং ওরা যে ছবিগুলো বাদ দিয়েছে আমি সেইগুলোকেও বাদ দিয়েছি, মানে একটা দুটো, সর্বোচ্চ একটা দুটো। ফলে এইটার থেকে আমিও একটা পেলাম যে সাধারণ দর্শক বলতে আমরা যাদেরকে বলি মূলত তাদের রুচিও শিল্পীদের সমান। কারণ আমার কাছে যে কাজটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, দেখলাম সবাই 2 জন মিলে সেই কাজটাকে বাছাই করেছে, আবার 2 জন আলাদা আলাদা হয়েও সেই কাজগুলোকে বাছাই করেছে। একজন আগে আসছে পরে আসছে, মানে কেউ কারো প্রভাবিত একসাথে না, দুজন আলাদাভাবে। ফলে এটা আমার একটা প্র্যাকটিস বলতে পারেন। ধরেন আমি বাচ্চাদের ছবি আঁকার বিচারক হিসাবে অনেক জায়গায় যাই, কাজ করি, তো সেখানে অনেক প্রশাসনের লোক থাকে বা জুনিয়ররা থাকে, তো প্রায় দিনই আমি একজনকে পিক করি ওখান থেকে। আমি বললাম যে আজকে আপনি বিচার করবেন। তারপরে বিচার করার যে ক্রাইটেরিয়া, ছবিতে কি থাকে কি থাকে না, কি বেশি থাকলে ছবি ভালো বলে আমরা বিচার করি, এরকম 2-1টা গল্প করার পরে দেখা গেছে আমার বিচার আর তার বিচার প্রায় এক। ফলে আমি মনে করি যে ভালো জিনিসটা যে শিল্পী না সেও বোঝে, সবার চোখেই তাই করে। কারণ আমরা যে প্রকৃতি দেখি, সেই প্রকৃতি দেখার মধ্যে একটা গুণ আছে বা একটা ধরন আছে। আমরা দেখতে পাই যে আমরা আলো ছায়ার মাধ্যমে দেখি, আমরা দূরত্ব দেখি, যেটাকে আমরা আমার শিল্পের ভাষায় বলি পার্সপেক্টিভ, পরিপ্রেক্ষিত। আমরা কাছের জিনিসকে কাছে দেখি, দূরের জিনিসকে ছোট দেখি। তো ছবির মূল ব্যাপারটাও তাই, ছবির মধ্যেও আমরা কাছে দূরে নির্ণয় করি। আমরা হয়তো গ্রামারটা বুঝি না,
কিন্তু সাধারণ দৃষ্টিকোণ থেকেও না। বিষয়টা আসলে যেটা সুন্দর সেটাকে আমরা সুন্দর হিসেবেই দেখি। সেটাই, কারণ সেইটাই সুন্দর লাগে যেখানে এই দুটো জিনিস থাকে, প্রেক্ষিত থাকে। একদম একদম প্রেক্ষিত থাকলেই তা আমাদের কাছে ভালো লাগে। ভালো আমার লাগে। কাছে আমাদের মানে আমি বা যিনি শিল্পী নন একই তার মানুষ। ক্ষেত্রেও স্যার আপনি নারায়ণগঞ্জ ফাইন আর্ট ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে আছেন, তো সেখানে তো নিশ্চয়ই এখনকার সময়ে যারা আসলে শিল্পী হতে চাইছে তাদের ভাবনাগুলো দেখতে পান, তাদের কল্পনার জগৎটা অনেকটা আপনি এক্সপ্লোর করতে পারেন। কি দেখেন তারা আসলে কিভাবে ভাবে, শিল্পকে নিয়ে কি চিন্তা করে তারা? আমাদের মাঝখানে মানে ভবন, তারপরে কিছু মানে প্রতিবন্ধকতার কারণে কয়েক বছর প্রদর্শনী করতে পারিনি, বাট আমরা গত 2 বছর দুটো প্রদর্শনী করেছি এই সময়ের ছাত্রছাত্রীদের নিয়ে। দুটো প্রদর্শনী অত্যন্ত সাকসেসফুল। আসলে কি চারুকলা ইনস্টিটিউটের যে সিলেবাস সেটার একটা ধরন আছে, সেইখানে ডিগ্রি পর্যন্ত আমরা রিয়েলিস্টিক বা আমরা যা দেখি তাই আঁকার চেষ্টা করি। আসলে এটা একটা স্টাডি ওয়ার্ক। ফলে স্টুডেন্টরা এই দুইটা প্রদর্শনীতে যা কাজ দিয়েছে, আমাদের এই দুইটা প্রদর্শনীর উদ্বোধন করতে আমাদের রফিকুন নবী স্যার গিয়েছিলেন, গত প্রদর্শনীতে গিয়েছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাইস চ্যান্সেলর গিয়েছিলেন, শিল্পীরা তাদের সঙ্গে ছিলেন, সবাই অত্যন্ত খুশি। এমনকি আমার কলেজের একজন ছাত্র 2015 সালে ইন্টারন্যাশনাল মিনিয়েচার এক্সিবিশনে গ্র্যান্ড পুরস্কার পেয়েছিল। বাহ বাহ। গত বছর বা তার 2 বছর আগে আর একজন ছাত্র, সে একটা ইউনিভার্সিটি কম্পিটিশনে, সেখানে আমাদেরকেও রাখা হয়েছে যেহেতু ফাইন আর্টস ডিপার্টমেন্ট আছে, সেই কম্পিটিশনে 2nd অ্যাওয়ার্ড পেয়েছে। ফলে এই সময়ের ছাত্রীরা ভালো কাজ করছে। একটা শিল্পের জন্য মূলত একটা নিরিবিলি পরিবেশ দরকার। আমার ধারণা আমরা সেই পরিবেশ কিছুটা হলেও দিতে পারছি। সেটি হলেই মানুষের অনুশীলনের আগ্রহটা তৈরি হয় এবং অনুশীলনের লক্ষ্যমাত্রা সেটির দিকে যাওয়ার জন্য নিরবচ্ছিন্ন পরিস্থিতি দরকার, নিরবচ্ছিন্ন অনুশীলন দরকার। এবং আরও একটু যুক্ত করতে চাই স্যার, যে আরও একটি বিষয় মনে হয় দরকার, সেটা হচ্ছে যে সময় দরকার। একজন শিল্পী কিন্তু 4 বছরের একটি কোর্সে আসলে শিল্পী হিসেবে তৈরি হয় না। তো সেই জায়গা থেকে আপনারা যখন লেখাপড়া করেছেন তখন একটা অনেক বড় সময় দিয়েছেন চারুকলায়। এই সময়টা কি এখনকার যারা শিক্ষার্থী রয়েছে তারা দিতে চায় কিনা, ওই ধৈর্যটা আছে কিনা? আগ্রহের জায়গাটা তো ব্যক্তি বিশেষ, সেখানে কারো কম কারো বেশি আছে। আর সময়ের একটা ডেফিনেশন আছে। আমি 1 ঘন্টায় অনেকের চেয়ে 3 ঘন্টা বেশি কাজ করতে পারি। পেন আওয়ার বলে একটা শব্দ আছে, যে পেন দিয়ে কাজ করে সে 1 ঘন্টায় 40 মিনিট কাজ করে, কিন্তু ফিজিক্যালি 1 ঘন্টায় অনেক মানুষ 10 মিনিট মাত্র কাজ করে, তার কাজ থাকে না। তো ছবি আঁকাটা হলে পেন আওয়ারের মতো। সেই পেন আওয়ারে 1 ঘন্টায় অনেকে 50 মিনিট কাজ করতে পারে। তো সেইটি যে পারে তার সময়ের অভাব হয় না, সেইটি যে পারে তার সময়ের অভাব হয় না। ক্লাস করেও বাসায় গিয়ে বা হলে গিয়ে আবার তারা স্টাডি করে, টাইমটা ম্যানেজ করে নেয়। টাইমটা ম্যানেজ হয়ে যায়। আপনার ছোটবেলাটা আপনি বলছিলেন যে একেবারে প্রকৃতির মধ্যে কেটেছে, ছবি আঁকা কি তখন থেকেই আগ্রহটা জন্মেছিল? ছবিটা হলো কি, এটা সব বাচ্চারা আসলে ছবি আঁকে, ছবি আঁকে, হ্যাঁ, কিছু না কিছু করেই। হ্যাঁ। আমার একদম মনে আছে যে যখন আমি স্কুলেও যাই না, তখন চক দিয়ে হয়তো ঘরের দরজার মধ্যে একটা হামটি ডামটির ছবি, আমি পরে অনেক দিন পরে আমি এটা দেখেছিলাম যে একটা মুখ এরকম। আমার বাসায় একবার একজন গেস্ট এসেছিলেন, আমি তার বাসায়, বা সে আসলে কি আমাদের এক বোনের বিয়ে হয়েছিল এক শিল্পীর সঙ্গে, সেটা তো জানতাম না। আমি ওই বাসায় গিয়ে দেখি একটা হাতে আঁকা ছবি, তার নিজের পোর্ট্রেট। তো উনি যেদিন বাসায় আসলেন বেড়াতে, আমি সেদিন একটা ছোট্ট পাসপোর্ট সাইজের ছবি, যার মধ্যে একজন মানুষ, মানে সে আমার চাচা, মানে ফুল ফিগার দাঁড়িয়ে আছে, মানে ওটা দিয়ে কিছু আমরা ছাড়া কেউ বুঝবে না যে উনি কে। আমি ওনার কাছে আঁকতে নিয়ে এসেছিলাম। সেটা 68-69 সালের কথা। তো উনি এটা দেখে আঁকতে পারেন নাই, আমি খুব কষ্ট পেয়েছিলাম, কারণ উনি ছবি আঁকতে পারে আমি জানতাম। ফলে এই একটা আগ্রহ ছোটোবেলা থেকেই ছিল আর কি। আর 76 সালের দিকে একটা কম্পিটিশনের সুযোগ পাই, সেই কম্পিটিশনে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তারপর থেকেই ছবি আঁকা শুরু। আমরা কাগজ কালেক্ট করতাম, আমারই সঙ্গে আমার এক বন্ধু ছিল, একই সঙ্গে কাছাকাছি বাসা। আমি ওই সময় প্রতিটা
প্রতিযোগিতায় নাম দিতাম এবং কোনো না কোনো পুরস্কার পেতাম। আমি খুলনা বিভাগ পর্যন্ত আমি পুরস্কার পেয়েছিলাম, ফার্স্ট হয়েছিলাম, কিন্তু ঢাকায় আসা হয়নি আমার নানান জটিলতার কারণে। তো আমি ঠিক করাই ছিল যে আমি তো এদিকেই আসবো আর কি। তো সেটাই আর কি কিছু মাঝখানে পড়াশোনার কিছুটা গ্যাপ তৈরি হয়েছিল, আমি খেলাধুলার দিকে ঝুঁকে গেছিলাম, ফলে আমি তারপরে 84-এ ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হয়ে গেছে আমরা পরীক্ষা দেই আর কি। আমি পরীক্ষা দিয়ে অ্যালাউ হই আর কি। তারপর থেকে তো প্রাতিষ্ঠানিক শিক্ষা। এমনি কি চিন্তা করছেন আগামী দিনগুলো নিয়ে, পরিকল্পনা কি আছে? আসলে কি আমি এই বছর আমার রিটায়ারমেন্ট হবে। সরকারি চাকরির একটা বয়স থাকে, তো এটা বেসরকারি হলেও এটা ওই সরকারি চাকরির নিয়ম এই আর কি। আমরা যেটা সহজভাবে বলি যে ছবি আঁকা ছাড়া আর তো কিছু এখন আর পারি না, ফলে ছবি আঁকবো। ছবি আঁকা নিয়েই পরিকল্পনা আছে। সময়টা ছবি আঁকে ভালো কাটে, আর ছবির মধ্যে অনেক কিছু ভাববার বিষয় আছে। কারণ আমি আজকেই একটা ক্লাস নিতে গিয়ে বলেছিলাম, এই পৃথিবীতে মানুষের যে সৃষ্টিশীলতা, যেটা টিকে আছে দীর্ঘদিন, তার সব কিছুই শিল্প। যেখানে শিল্প আছে সেটি টিকে থাকে। অতএব পৃথিবীর অতীত ইতিহাস শিল্পের ইতিহাস, সভ্যতার ইতিহাস শিল্পের ইতিহাস। এখনও মানুষ হয়তো আগামী দিনে আশা করবে এই সময়ের মানুষ এই সময়ের শিল্পকলা মধ্যে তার এই সময়ের বা অতীতের ছাপ রেখে যাবে। ফলে বিশাল ক্যানভাস অপেক্ষা করছে আমাদের আমৃত্যু কাজ করার জন্য। আপনি ভীষণ সুন্দর করে কথা বলেন স্যার, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে এসে এত সুন্দর করে আপনার যে কথাগুলো সেগুলো বলবার জন্য। এনটিভির দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।